জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তহিদুর রহমান। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। দ্বিতীয় অধ্যায় সরকারের প্রধান কাজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আশু বাস্তবায়নযোগ্য কাজগুলো ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রেস সচিব জানান, সরকার গঠনের পর ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর মধ্যে ২৪৭টি বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৮%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর এ সময় ৫৬টি অধ্যাদেশ জারি করেছে সরকার। প্রেস সচিব আরও জানান, নির্বাচন, পুলিশ, বিচার, দুদক ও জনপ্রশাসন নিয়ে সংস্কার কমিশনের ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন হয়েছে। বাকি সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এ সময় মাইলস্টোনের দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার নিহত শিক্ষক মেহরিন চৌধুরীর নামে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে, এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত ৩15টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে ৭৮.৪১। ২০২৬-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে এ চিঠি দেওয়া হয়। এতে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গত ১৫ বছরের নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করার কথা জানানো হয় চিঠিতে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার উল্লেখিত সময়ের মধ্যে ভোট আয়োজনে প্রস্তুতির কথা তুলে ধরেন। জানান, ২০২৬-এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত ২ মাস আগে তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরোপীয় সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতি অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে সিইসির সভাপতিত্বে সকাল থেকে কমিশনের সভা চলছে ইসি সচিবালয়ে। নির্বাচন সামনে রেখে এখনও জোট গঠনের সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের সমমনাদের নিয়ে ভোটে যাবে দলটি। গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও বলেন, ইসির সাথে সরকারের চিঠি পাঠানোর অপেক্ষায় ছিল গোটা জাতি। এটি অন্তত ইতিবাচক। নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ২০২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত ১ বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা, নিজেদের ভোটাধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা গৌণ হবে। এখানে প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতায় মুখ্য হবে। ২০২৪-এর গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে হওয়া দোয়া মাহফিলে তিনি এ প্রশংসা করেন। এ সময় তারেক রহমান আরও বলেন, ৫ আগস্টের বিজয় ছিল সম্মিলিত আন্দোলনের ফল। এখন সুযোগ এসেছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।
প্রবাসী মানুষেরা, আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেন, সাহায্য করেছেন। যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে প্রয়োজনে গণভোটের আয়োজন করার দাবি জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। বিকেলে প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের ছাত্র শিক্ষকদের অবদান নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেন, কোনো দলীয় সরকার আসার আগেই সব সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি, প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে, যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে? দুদকের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের বিচারক কলিমুল্লাহকে বলেন, ভিসি থাকা অবস্থায় তিনি ফুল টাইম ঢাকায় থাকতেন, যে কারণে ক্লাসে অনুপস্থিত থাকতেন। জবাবে কলিমুল্লাহ দাবি করেন, ভর্তি বাণিজ্য বন্ধ করেছিলেন বলেই তাকে ফাঁসানো হয়েছে। আদালত দুপক্ষের আইনজীবীর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দুদকের কাছে বেরোবির সাবেক ভিসিকে হস্তান্তর করা হবে। তার বিচার আদালতে কি হবে না সেটি দুদকই দেখবে। পরে তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এই শুনানি হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউটররা বলেন, 6 জনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেয়াকে মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে, তাই আসামিরা শাস্তিযোগ্য অপরাধ করেছে। রাষ্ট্রপক্ষে এছাড়া 4 আগস্ট আরেক ব্যক্তিকে হত্যার অভিযোগও এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। 16 জন আসামির মধ্যে 8 আসামিকে গ্রেপ্তার আছেন। এদিকে রামপুরা এলাকায় 2 জনকে হত্যা ও এক ব্যক্তিকে কার্নিশে ঝুলিয়ে থাকা অবস্থায় গুলি করার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যারা অনিয়ম ও দুর্নীতি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বলেন, এমন অনিয়ম চলতে থাকলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে, বন্ধ হয়ে যেতে পারে শ্রমবাজারও। তাদের দাবি, এরই মধ্যে ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও সনদের কারণে আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ছে। বলেন, 90% মেডিকেল সেন্টার সঠিকভাবে কাজ করলেও অল্প কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মীরা। ফলে তাদের গুনতে হচ্ছে নির্ধারিত খরচের 4 গুণ পর্যন্ত বেশি অর্থ। এতে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তিও। সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও ডায়ালিসিস সেবায় আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র রোগীদের সহায়তায় স্যার ফজলে হাসান আবেদ কিডনি ডায়ালিসিস ফান্ডের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার হাসপাতালের কার্যক্রম এবং ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ফ্লোর পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ব্যাংক ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ব্র্যাক ব্যাংকের এই সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিতরা বিনামূল্যে জীবন রক্ষাকারী সেবা পাচ্ছেন। প্রতিষ্ঠানটির সহায়তায় 2024 সাল থেকে এ পর্যন্ত 4788টি ডায়ালিসিস সেবা দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সিলেটবাসীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতেই তাদের এই উদ্যোগ।
পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা আর্থিক টানাপোড়েনে যারা থাকে, যেহেতু কিডনি ডায়ালাইসিস একটু কস্টলি একটা ট্রিটমেন্ট, তো উনি চেয়েছিলেন সবার জন্য যেন এটা অ্যাফোর্ডেবল করা যায়। তো ওনার এই স্বপ্নটাকেই আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে এই ব্যবস্থাটা করে দেওয়া, যেন এই পেশেন্টরা এই ট্রিটমেন্টটা সহজে অ্যাফোর্ড করতে পারে। করোনার সময় দেখছি অক্সিজেনের প্রয়োজনীয়তা কি, একটা ভালো প্ল্যান্ট করতে চাই আমরা এখানে। এইটার জন্য একটা যদি তারা সাহায্য করতে পারে, এটা ব্র্যাক ব্যাংক রাজি হলো আমাদের সাহায্য করবে। আর স্যার ফজলে হাসান ফাউন্ডেশনের থেকে ফ্রি ডায়ালাইসিসের একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। কৃষকের স্বার্থের সঙ্গে কোনো সমঝোতা করা হবে না। ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্ক আরোপের পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বক্তৃতায় শুল্ক আরোপের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী জানান, এমন পদক্ষেপের জন্য তাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য পরিশোধ করতে হবে। যদিও কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে বিজেপি সরকারের সূত্র বলছে, আগামী 31 আগস্ট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিতে তিয়ানজিন যাবেন নরেন্দ্র মোদী। দুদিনের সফরে মোদির সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। 7 বছর পর মোদির সম্ভাব্য চীন সফরকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান 104 নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নারী ফুটবল দল। 1 লাফে 24 ধাপ এগিয়েছে আফ্রিদা ঋতুপর্ণারা। বৃহস্পতিবার নারী ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশের সর্বোচ্চ 80.51 পয়েন্ট পেয়েছে। ফিফার কোনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটাই সেরা অর্জন, যে কারণে ফিফার ওয়েবসাইটে আলাদা করে স্থান পেয়েছে লাল সবুজের পতাকা। সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দুই দল জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ। উভয় দলের সঙ্গে ড্র করে বাংলাদেশের মেয়েরা, যা র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলে। এরপর এশিয়া কাপ বাছাইয়ের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমার ও বাহরাইনকে হারানোর 24 ধাপ এগুলো আফ্রিদারা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।